অ্যালার্ম বেজে চলেছে পুরো দমে। সকাল ৮টা বাজে এখন। সেই 7:30 থেকে এই অবধি বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমাচ্ছে সুব্রতা। ঘুমিয়েছে রাত 2টোর পরে। অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে সুব্রতা ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে আবারও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় সশব্দে দরজা ধাক্কাচ্ছে কেউ। সুব্রতা বিরক্ত হলো ভীষণ। অদ্ভুত তো, এই বাড়িতে কে এভাবে ওর দরজা ধাক্কাচ্ছে? ভাবতে ভাবতে চোখ খুলল সুব্রতা। ঘড়িতে তাকিয়ে দেখলো 8টা বাজে। বালিশের নিচ থেকে ফোন বের করে উঠে দাঁড়ালো। ভীষণ বিরক্ত লাগছে। ওর ঘুমের 12টা কে বাজিয়েছে? ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দিল সুব্রতা। দরজায় ফারহানা চৌধুরীকে দেখে বলে উঠল, মা তুমি এইভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? এত বেলা অবধি ঘুমাচ্ছিস তুই? নতুন এসেছিস এই বাড়িতে, বলবেটা কি সবাই? কি বলবে? বাড়িটা তো আমাদেরও, তাই না? এত বছর ছিলাম না বলে কি পরের বাড়ি হয়ে গেছে নাকি? তাছাড়া রাতে ঘুমিয়েছি দেরিতে, তুমি নিচে যাও, আমি আসছি। সুব্রতা দরজা বন্ধ করে বিরক্ত নিয়ে বসে পড়ল বিছানায়। পড়াশোনা পরীক্ষা সব শেষ, তবুও একটু শান্তিতে ঘুমাতে দেবে না। মিনিট দুয়েক বাদে আলমারি খুলে একটা 3 পিস বের করলো সুব্রতা। সেটা নিয়েই পা বাড়ালো বাথরুমে। মিনিট 15 গড়াতেই ফের দরজায় আওয়াজ হলো। সুব্রতা বিরক্তি নিয়ে দরজা খুলে বেরোলো বাথরুম থেকে। বিছানা থেকে ওড়না গায়ে জড়িয়ে দরজা খুলতে খুলতে বলে উঠল, উফ মা, বলেছিলাম না আসছি। এত বলেই সামনে দাঁড়িয়ে থাকা অচেনা পুরুষটিকে দেখে থেমে গেল। লোকটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সুব্রতা থতমত খেয়ে খানিকটা পিছিয়ে যেতেই লোকটা বলে উঠল, সরি, আমি ভেবেছিলাম এটা আদিলের রুম, তাই এসেছিলাম। কথাটা বলেই চলে গেল লোকটা। সুব্রতা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো। কে লোকটা? আদিলের পরিচিত কেউ? দেখে তো মনে হচ্ছে আদিলের থেকে বয়সে বড়, তার মানে আদিলের ফ্রেন্ড নয়। তাহলে কে লোকটা? ভাবতে ভাবতে রুমে গেল সুব্রতা। বাড়িতে এই সকাল সকাল কে এলো? ওদের বিয়ে উপলক্ষে কি এখন থেকে মেহমান আসা শুরু করে দিয়েছে নাকি? নিজেকে পরিপাটি করে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলো। ডাইনিং ড্রয়িং 2 রুমেই চাঁদের হাট বসেছে যেন। বাবা মা ভাই ভাবি চাচা সবাই ব্যস্ত নতুন অতিথিদের সাথে আড্ডায়। হুইল চেয়ারে বসা একটা মহিলা, বয়সে ওর বাবার চেয়েও বড়। মহিলাটিকে চিনতে অসুবিধে হলো না সুব্রতার। ফ্যামিলি অ্যালবামে দেখেছে ওনার ছবি। মহিলাটির সঙ্গে বসা সেই লোকটা ওনার ছেলে হবে হয়তো। এদিকে ডাইনিংয়ে 2জন মেয়ে বসে নাস্তা করছে। সাথে আদিল আর নাসরিন চৌধুরীও আছেন। সুব্রতাকে দেখেই মানহাস চৌধুরী বলে উঠলেন, আরে শুভ্রা, এদিকে আসো। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। দেখো তো কারা এসেছে, চিনতে পেরেছো ওদের? সুব্রতা মাথা নেড়ে হুইল চেয়ারে বসা মহিলার উদ্দেশ্যে ভদ্রভাবে বলে উঠল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন? সুব্রতার কথায় মহিলাটি ভালোভাবে তাকালো সুব্রতার দিকে। সালামের জবাব দিয়ে বলে উঠল, কে এটা? আমাদের ছোট সুব্রতা নাকি? মাশাল্লাহ, কত বড় হয়ে গেছে। কেমন আছিস তুই? জি আলহামদুলিল্লাহ। আলিনার পাশের সোফা খালি। সুব্রতা সেখানেই গিয়ে বসে পড়ে। আরিস চৌধুরী অপর পাশের সোফায় বসা ছেলেটাকে দেখিয়ে বলে, এই যে এটা হচ্ছে মিহান, আয়াজের থেকে 6 মাসের ছোট। মেহেরাপার বড় ছেলে। নিউরোলজি নিয়ে পড়াশোনা শেষ করেছে। হসপিটালে জয়েন করেছে 1 বছর হবে। সুব্রতা মাথা তুলে একবার তাকায় মিহানের দিকে। মিহান ওর দিকে তাকিয়ে মুচকি হেসে আরিস চৌধুরীকে বলে, আচ্ছা এই তাহলে সুব্রতা, যার সাথে আয়াজের বিয়ে হবে। সব কাজিনরা দূরে দূরে থেকে কেউ এখন আর কাউকে চিনি না। কথাটা বলেই হেসে ওঠে মিহান। সুব্রতা কিছু বলে না। হঠাৎ ভাবনায় আসে, একটু আগে মিহান ওর রুমে গিয়েছিল কেন? তাদের তো এ বাড়িতে আসা যাওয়া রয়েছেই, তাহলে সে আদিলের রুম চিনবে না কেন? সুব্রতা মিনিট 2 বসে থাকে এখানে। মিহান ওর দিকেই এক নজর দেখছে। ব্যাপারটা ভালো লাগছে না সুব্রতার। তাই আলিনাকে বলে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যায়। আদিল আর মেয়ে দুটো হাসাহাসি করছে আর খাচ্ছে। এদের খাবার নমুনা দেখে মনে হচ্ছে আরও 1 ঘন্টাও এদের খাওয়া শেষ হবে না। নাসরিন চৌধুরী সুব্রতাকে দেখেই বলে ওঠে, শুভ্রা এসেছো? বসে পড়ো।
আয়াজ মাত্রই ফোন করেছিল, খবর নিল তুমি খেয়েছো কিনা। নাসরিন চৌধুরীর কথা শুনে আদিল মিটিমিটি হাসছে। সুব্রতা চেয়ার টেনে আদিলের অপোজিটে বসে পড়ল। নাসরিন চৌধুরী চা পরোটা ভাজি এনে টেবিলে রেখে মেয়ে দুটোর সাথে পরিচয় করালেন। এরা দুজন হচ্ছে তোমার ফুপির মেয়ে ইরা আর মীরা। দুজনে এবার উচ্চ মাধ্যমিক শেষ করেছে, 1 বছরের বড় ছোট তো, তাই একই ক্লাসে পড়াশোনা করে। সুব্রতা হেসে ওদের দিকে তাকাতেই আদিল ওদের উদ্দেশ্যে ধমকে বলে, এই অভদ্রের দল, বড় বোন এসেছে, কোথায় সালাম দিয়ে কথা বলবি তা না, বলদের মতো তাকিয়ে আছিস। আয়াজ ভাইয়ার বিয়ের আনন্দে তো নাচতে নাচতে কদিন আগেই চলে এসেছিস। ভাইয়া যদি জানে ভাইয়ার বউয়ের সাথে অভদ্রতা করছিস তাহলে দেশে ফিরে তোদের অবস্থা খারাপ করে দেবে। ইরা বলে ওঠে, আমরা তো ওনাকে চিনতাম না, এই প্রথম দেখা হলো, ধীরে ধীরেই না জানাশোনা হবে, তাই না সুব্রতা আপু? মীরাও সহমত পোষণ করে। সুব্রতার সঙ্গে নাস্তা খেতে খেতে পরিচিত হয়। আদিলের ফোনে কল আসায় ও উঠে চলে যায়। নাস্তা শেষে সুব্রতা বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ওর বাবা চাচা একসাথে কোথায় যেন গিয়েছে। মা চাচি ফুপি নিজেদের মতো গল্পে ব্যস্ত। ইরা মীরা আর মিহান তিনজনে একসাথে টিভি দেখছে ড্রয়িংয়ে। সুব্রতা ওদের দেখে বেরিয়ে যেতে নেয়, তখনই মিহান ডেকে ওঠে, সুব্রতা চলে যাচ্ছ যে, এসে বসো আমাদের সাথে, কথা বলি আমরা। মিহানের তুমি সম্বোধনটা কেন যেন পছন্দ হলো না সুব্রতার। মিহান ওর থেকে বয়সে বড়, সে হিসেবে তুমি করে বলতেই পারে, কিন্তু অপরিচিত একজন পুরুষের থেকে এমন সম্বোধন অভ্যস্ত নয় সে। সুব্রতা পেছন ঘুরে তাকালো। ইরা মীরা ওরাও সুব্রতাকে বসতে বলল। সুব্রতার স্বাভাবিক স্বরে বলে উঠল, আমার একটু কাজ আছে। আদিল কোথায়, আপনারা কেউ জানেন? আদিল ভাই তো বেরিয়েছে মনে হয়। ইরার কথা শুনে সুব্রতা বেরিয়ে যেতে নিলে মিহান ফের বলে ওঠে, সুব্রতা তখনকার ঘটনাটা নিয়ে কি তুমি আনইজি ফিল করছো? আসলে এই বাড়িতে আসা যাওয়া হলেও কখনো থাকা হয়নি, পড়াশোনা নিয়ে ব্যস্ততা যেত, তাই এলেও কিছুক্ষণ পরেই চলে যাওয়া হতো। আদিলের রুমে যাওয়া হয়নি, তাই চিনি না, আর সেজন্যই। সুব্রতা বিরক্ত হচ্ছিল। অদ্ভুত তো এই লোক, সে কি কৈফত চেয়েছে নাকি সকালের ঘটনাটা নিয়ে কিছু জিজ্ঞেস করেছে একবারও? আগ বাড়িয়ে কারোর এত কথা সুব্রতার পছন্দ নয়, তাই সে মিহানকে থামিয়ে দিয়ে অতি বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে, আমি তো আপনাকে সকালের ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস করিনি ভাইয়া, কোনো কৈফতও চাইনি। সকালে যেটা হয়েছে সেটা নর্মাল একটা ইস্যু, এটা নিয়ে আনইজি ফিল করার কি আছে? আপনি আদিলের রুম ভেবে গিয়েছিলেন, সেটা তো তখনই বলেছিলেন, আমিও বুঝতে পেরেছি। তাহলে এই ব্যাপার নিয়ে এত কথা হচ্ছে কেন? আর যদি বলেন আপনাদের সাথে বসার ব্যাপারে আনইজির কথা, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। আমার কিছু কাজ আছে, আদিলকে খুঁজতে এসেছিলাম। কথাটা বলেই সুব্রতা বেরিয়ে যায়। মিহান থমথমে মুখে বসে পড়ে সোফায়। ছোট দুই বোনের সামনে একটা মেয়ে ওর সাথে এমন ব্যবহার করে গেল। এটা ঠিক হজম করতে পারল না মিহান। সুব্রতাকে সে যেমন ভেবেছে, এখন দেখছে ঠিক তার উল্টো। আয়াজের ফ্লাইট পরশুদিন সকালে, অথচ দেশে ফিরে সুব্রতার সামনাসামনি হবে কখন তার জন্য অধৈর্য হয়ে বসে আছে সে। ওর বিজনেসে 50% শেয়ারে আছে ইজহান, বেশ কাছের বন্ধু আয়াজের, তাই ওর হাতেই বিজনেসের পুরো দায়িত্ব দিয়ে দেশে যাবে আয়াজ। বিয়ের কথাবার্তা যেহেতু সব কিছু ঠিকঠাকই, তাই 15 দিনের জন্য দেশে যাচ্ছে সে। বিয়ের পর সুব্রতাকে নিয়ে আবার চলে আসবে, এমনটাই পরিকল্পনা আয়াজের। আদিলের সাথে কথা বলতে বলতে প্যাকিং করছে আয়াজ। আদিল নিজেই কল দিয়েছে, ফোনটা বিছানার একপাশে লাউডে দেওয়া। কানে নিয়ে কথা বললে এতক্ষণে আমার কান ফেটে যেত নিশ্চিত। আরও আস্তে কথা বলতে পারিস না? আমার পক্ষে এটা কখনো সম্ভব না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে বাবার সামনে মাথা নিচু করে বিড়ালের মতো ম্যাও ম্যাও কি করে? আদিল চুপ হয়ে যেতেই আয়াজ হেসে ওঠে। হঠাৎ কি মনে হতেই আদিল বলে উঠল, আজ সকালে মিহান ভাই ফুপিরা সবাই এসেছে তোমার বিয়ের উপলক্ষে, তাই কয়েকদিন এখানেই থাকবে। মিহানের নাম শুনে সঙ্গে সঙ্গেই আয়াজের মুখের হাসি মিলিয়ে গেল, চেহারা কঠিন হয়ে এলো। কিছু একটা ভেবে বলে উঠল, আমি না আসা অবধি সুব্রতার খেয়াল রাখিস। আদিল হ্যাঁ জানাতেই আয়াজ ফের জিজ্ঞেস করে, কোথায় তুই, বাড়িতে? এই তো বাড়ির কাছাকাছি, বেরিয়েছিলাম একটু কাজে। হ্যাঁ বাড়িতে যা, আর যেটা বললাম সেটা মাথায় রাখিস, সুব্রতার খেয়াল রাখিস আদিল, আমি খুব দ্রুতই ফিরছি। কল রেখে দ্রুত কাপড় গোছাতে লাগলো আয়াজ, চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বছর কয়েক আগের মিহানের বলা কথাগুলো মনে হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে আয়াজের। এখানে থাকতে আর এক মুহূর্ত মন মানছে না। সম্ভব হলে এখনই দেশে ফিরে যেত আয়াজ। বাড়ির গেটের কাছাকাছি আসতেই ইফরার সঙ্গে মুখোমুখি হলো আদিল। পাশ কাটিয়ে গেট দিয়ে ঢুকতেই ইফরা ডেকে উঠল, কেমন আছো আদিল? আদিল না ফিরেই জবাব দিল, জি ভালো। ইফরা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ইগনোর করছো কেন আমায়? তুমি কি ভাবছো ইগনোর করলে আমি দূরে সরে যাব তোমার থেকে? ইফরাকে এখনো তুমি চেনো না আদিল। ইফরা যা পছন্দ হয় সেটাও নিজের করেই নেয়। আদিল ঘুরে তাকালো, ইফরার ঠোঁটে হাসি। আদিল আশেপাশে তাকিয়ে বলে উঠল, মতলব কি আপনার? আমার মাকে কিছু বলেছেন আপনি?
শুনুন, যেটা সম্ভব না সেটা আমার পছন্দ নয়, সেটা করার চেষ্টা একদম করবেন না। কোনো রকম ফোন দিয়ে আটবেন না বলে দিলাম। কথাটা বলেই দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। ইফরা সেদিকে তাকিয়ে হেসে ফেলল। আদিল দ্রুত পায়ে বাড়ির ভেতরে আসতেই সদর দরজায় সুব্রতার সঙ্গে দেখা। আদিল, এসেছেন আপনি? চলুন, কিছু কাজ আছে। সুব্রতার কথায় আদিল চেয়ে থাকে 2 সেকেন্ড। এই মেয়ে ওকে দিয়ে আবার কি কাজ করাবে? গতকাল একবার লাগেজ দুটো টেনে রুমে নিতেই আদিলের জান বের হয়ে যাচ্ছিল। আদিলকে ভাবতে দেখে সুব্রতা ফের বলে, কি হলো, কি ভাবছেন? আদিল দুদিকে মাথা নাড়িয়ে বলে, কিছু না আপু। বাড়ির পেছন দিকটার অবস্থা যা তা করে রেখেছেন আপনারা। আমার রুম থেকে বাজে দেখা যায়। ওদিকে যান না আপনারা। ইস, কি বাজে একটা অবস্থা। আসেন তো আমার সাথে, এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন। সুব্রতা হেঁটে এগিয়ে যায় বাড়ির পেছন দিকটায়। আদিল মন খারাপ করে সুব্রতাকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে বিড়বিড়িয়ে বলে, তুই ফেসে গেলি রে আদিল। ভাই আর হবু ভাবির হুকুম পালন করতে করতেই তুই শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্বটা এখানেই শেষ হয়ে যায়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।